এই তো আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সরকার বাড়ি। তো ঘরে ঢোকার আগে আপনার 2 মিনিট সময় চাই নিতেছে, একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। না, ওই গ্রামের পথে আসতে আসতে আপনার একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু মৌকা হয়নি, এখন কইরা ফেলাই। বলুন। মানে মানে আলতাফ সরকার, মানে আলতাফ সরকার তো তার জায়গা সম্পত্তি মানে গ্রামের মানুষকে বিলি বন্টন করে দিব, মানে সেটার জন্যই তো আপনাকে ডেকে পাঠাইছেন। মানে এই বিলি বন্টনের কাগজপত্র তো আপনি নিজেই তৈরি করবেন, তাই না? গ্রামের মানুষ কিন্তু স্বপ্ন দেখা শুরু করছে। এখন যদি সরকার সাহেব তার জায়গা সম্পত্তি বিষয়ে দান না করেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে গ্রামের মানুষ অনেক হতাশ হবে, মানে তাদের স্বপ্নটা ভেঙে যাবে। মানে স্বপ্ন ভাঙলে তো মন ভেঙে যায়, আর আপনি তো জানেন যে মন ভাঙা মানে মসজিদ ভাঙার সমান। কিন্তু আমার কাছে যতটা মনে হয় সরকার কাকা শেষমেশ এই ঘটনাটাই ঘটাবে। আর যদি ঘটে তাহলে স্বপ্ন দেখায়া স্বপ্ন ভেঙে দেওয়ার জন্যে সরকার কাকার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে কিনা। আর যদি করা যায় সেই ক্ষেত্রে আমি মানে গ্রামের মানুষের পক্ষ হয়ে মানে আসামি হয়ে মানে সরি মানে বাদী হয়ে আমি মামলা করতে চাই। আচ্ছা, সরকার সাহেব কি গ্রামের মানুষদেরকে কথা দিয়েছেন? না, এখনো মানে তার নিজের মুখের থেকে কিছু শুনে নাই, কিন্তু গ্রামের মানুষ অবগত আছে বিষয়টা। মুখে বললেও হবে না, একমাত্র সরকারি কাগজপত্রে লিখিতভাবে যে দিনের শপথ করতেন, কোর্ট হয়তো তখন বিবেচনা করতেন। যেহেতু লিখিত কিছু নেই, সুতরাং এই মামলার কোনো ভিত্তি নেই। তার মানে মানে গ্রামের মানুষের অধিকার নিয়ে সিনেমিনি প্লে করার অধিকার আছে, এখানে আইন কোনো কিছু করতে পারবে না। মানুষের প্রয়োজনই আইন তৈরি হয়। কোনো নতুন কিছুর সঠিকভাবে উপস্থাপন করলে আইন নতুন করে তৈরি হবে। সুতরাং হতাশার কিছু নেই, জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ। এই ময়না, সরকার কাকার খবর দে, বল যে সদর থেকে 10 কোটির উকিল নিশানাত বাবু আসছে। কাকাই মাত্রই ঘুমাইছে, কাকার এখন ডাকা যাবে। তাহলে উকিল সাহেব নিয়ে ঘরে বসা, কাকাই উঠলে খবর দিবি, ঠিক আছে? আসুন, এই যে ব্যাগটা নিয়ে যা। এই উকিল সাহেব, আপনার দ্বারা থাকতে পারেন, আপনি যান, আপনি ঘরে ঢুকে। ঠিক আছে, না আসার সময় ফ্রিজ থেকে মানে কোল্ড ওয়াটার নিয়ে আসবি আমাকে, ঠিক আছে? যা। বাহ, মজা তো। বাড়িতে উকিল আসলো আর বাগানে কোকিল ডাকতে শুরু করলো। না তোমার ঠান্ডা পানি। হ্যাঁ, উকিল বাবুরে ঠিক মতো খেয়াল করছিস? কি খেয়াল করবো? না মানে লোকটার সঙ্গে একসঙ্গে রাস্তা দিয়ে আইলাম, আমার তো মানে ডরে কলিজা শুকায় কয়লা। কি বলো? হ্যাঁ, মানে একটা ভর দুপুরবেলা পিসাসের লগে মানে রাস্তা দিয়ে হাইটে আসার সময় কলিজা শুকায় কয়লা হইব না? এইসব কি বলো? সত্যি কথা বলতেছি, একদম সত্যি কথা। ভর দুপুরবেলা আমি আর নিশানাত বাবু একসাথে রাস্তা দিয়ে আইতাছি। আমার শ্যামা পড়তাছে, কিন্তু নিশানাত বাবু উকিলের কোনো শ্যামা নাই। সাবধানে থাকিস, সাবধানে থাকিস। তুমি না তো কি শোন, সাবধানে থাকবি, ওই নিশানাত বাবুর সামনে বেশি যাবি না। আর যখন যাবি তখন সুরাই আসেন কইরা বুকে ফুদিয়ে যাবি, ঠিক আছে? মনে থাকবো। হ্যাঁ, খুব ডরাইছস? খুব ডরাইছি। সিমটি দে। চান্স পাইলে আর আমি তো কি হলো মজনু ভাই, তুমি কখন আইলা? সময় তো কইতে পারবো না, 2 মিনিট হইতে পারে, আবার 10 মিনিট হইতে পারে। এইটা কেমন কথা? 2 মিনিটে 10 মিনিটে তফাৎ বোঝো না? বুঝি, সব সময় আবার বোঝা যায় না। একটা শ্যামা পাখির গান শুনতেছিলাম। দেখছো আজকে কিরকম রোদ উঠছে?
কি জন্য এসেছো সেটা কও। না, আসছিলাম তোর গান শুনতে। এই ভর দুপুর বেলা গান? আরে গানের আবার সকাল আর দুপুর কি? জানো না, ভর দুপুর বেলা আর ভর সন্ধ্যা বেলা মেয়ে মানুষের গলা উঁচু করে কথাও বলতে হয় না। কেন, কি হয়? দিন পরিতে উৎপাত করে। তুই এগুলো বিশ্বাস করস? করি। লতিফ ভাইয়ের বউ বেবার পড়ছে কি জন্য জানো? সন্ধ্যেবেলা করে উঁচু গলায় গীত গাচ্ছিল। আচ্ছা মজরু ভাই, সত্যি করে কও তো, এই সরকার কাকা সত্যি সত্যি কি বিষয় সম্পত্তি সব দান করবে? কি জানি, আমি কেমনে করবো? যার মাথা ব্যথা এই কইতে পারবো। এইটা কি বলো? তুমি ওখানকার কামলার, তুমি এটা জানো না? মা, হ্যাঁ বাবা। শিউলি, হ্যাঁ বলো। এক গ্লাস পানি দে তো। আচ্ছা বসো। কাকা, আপনার কি মেজাজ খারাপ নাকি? কি হয়েছে? না, কিছু হয়নি, মনটা ভালো আছে। আচ্ছা, তুই আমার বাড়ি সবসময় ঘুরঘুর করে শেখাও দেখি। এইটা কেমন কথা কাকা? আইসি শিউলির গান শুনতে। শিউলি কইতাছে ভর দুপুর বেলা নাকি ওর গান গাওয়া নিষিদ্ধ। এটা একটা কথা কাকা কও? আচ্ছা বাপ, তুই যা বাপ, যা যা, তুই যা। কাকা, আপনার কি মাথা ধরছে? কি যে ধরছে আমি কইতে পারব না, যা, ভাল লাগতেছে না, তুই যা। কাকা, একটা বিষয় কি আপনি কখনো ভেবে দেখেছেন? শিউলি, মারে ওই গরু খেতানের লাঠিটা আনতো। কাকা আন। শোনেন কাকা, এই যে আমি না ওই শোনেন, এই যে সন্ধ্যার সময় আমনে, ঠিক আছে কাকা? এই বদের বদটা সবসময় কেন আসে? হ্যাঁ, আমি কি জানি? একদিন ওর মাথায় আমি খাইতে মারবো বললাম। এই নে গ্লাস নে। রতন, হ্যাঁ কাকা। উকিল বাবুকে ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছি কাকা। কাকা ওই একটা হিসাব ছিল। কিসের হিসেব? ওই যে উকিল বাবুর জন্য রোদে দাঁড়ায় থাকতে থাকতে খুব তেষ্টা পেয়ে গেল আর কি। হ্যাঁ, তো ভাবলাম যে একটা ডাব খাই। ডাব খাইলাম, তার সাথে 2টা সিঙ্গারা খাইছি আর 2 কাপ চা। সরকার কাকার নাম করে 5 টাকা বিক্রি করে দিছি। আর এর মধ্যে ধরেন আরো রিক্সা ভাড়া আছে। এই সব কিছু মিলে 93 টাকা। আর 100 টাকা হইলো আমার পারিশ্রমিক। তোর সঙ্গে তো আমার টাকা পয়সার কোনো হিসেব ছিল না রতন। হ্যাঁ, তুই সেদে দায়িত্বটা নিলি। আমি দায়িত্বটা নিলাম আর আপনি দিলেন। আর এটা তো আপনার প্রবলেম, এটা তো আমার প্রবলেম না। আপনি কি ভাবছিলেন আমার দিয়ে ফাও ফাও কাজ করাবেন? হ্যাঁ, সেই দিন আর নেই কাকা। আমি একটা শিক্ষিত ছেলে। তুই আমার সঙ্গে চাতুরি করলি রতন? আমি আমি আপনার লগে চাতুরি করছি? হ্যাঁ, আর সেটা তো আপনি আমার লগে করতে চাইছেন। ভাবছেন আমার দিয়ে ফাও খাটাই নেবেন। 100 টাকা পারিশ্রমিক চাচ্ছিস কিসের জন্য? দেখেন বরাত কাকা, আমি বেকার হতে পারি কিন্তু শিক্ষিত ছেলে। আপনি একটা বিয়ে পাস ছেলেকে রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবেন, তাকে 100 টাকার কম পারিশ্রমিক দিলে হয়? বলেন। দেখি হিসেবটা দে। তুই কত যেন বললি? 193 টাকা। কিন্তু এখানে তো দেখছি 183 টাকা। এর মধ্যে 10 টাকার একটু ঝামেলা আছে। মানে ওই উকিল সাহেবের জন্য দাঁড়ায় থাকতে থাকতে একটা গোপন জিনিস খেয়ে ফেলাইছে আর কি, মানে যেটা আপনার খাওয়া দেবো না।
হুম, সঠিক হিসেব না দিলে তোকে তো টাকা দেবো না রতন। হিসাব না দিলে যখন টাকা দিবেন না, তাহলে তো আসলে এটার সাথে তো আসলে অনেক হিসাব জড়িত। তাহলে বলি আর কি, মানে ওই উকিল সাহেবের জন্য দাঁড়ায় থাকতে থাকতে মানে একটা গোপন জিনিস খেয়ে ফেলাইছিলাম। মনে করেন যে আমি আসলে বলতে চাইছিলাম না কিন্তু আপনার, তারপরে আপনি যদি পেনাপেনি করতেছেন তাহলে বলি, মানে একটা সাদা এই যে লম্বা একটা জিনিস 2 আঙ্গুলের সিপাই দিয়ে খায়, মানে দোয়া এর বেশি তো আর বলা যায় না। আপনার একটা মুরব্বী মানুষ না, আপনার একটা ইজ্জত আছে না বলেন? তাহলে ওই মনে মনে আপনি একটা কাজ করেন, আরও 10টা টাকা মনে মনে যোগ করে নেন। যোগ করেন, যোগ করেন। ঠিক আছে। তাহলে কত হইলো? 193 কিনা বলেন? ঠিক আছে, সন্ধ্যায় আরতে আয়, দেখছি। আবার সন্ধ্যায়? সন্ধ্যায়, হ্যাঁ ঠিক আছে। কোন জুস সন্ধ্যায়? অত দূর থেকে আপনি কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত বড় একজন ব্যবসাদার মানুষ, আপনি ডেকেছিলেন আমি আসবো না? আর তাছাড়া আপনি তো আমাকে অকারণে ডাকেননি। আপনি যদি শুধু আমাকে চা খাওয়ার জন্য ডাকতেন আমি চলে আসতাম, কারণ আপনার সাথে পরিচয় হওয়াটাই কম কিসে। শূন্য থেকে আপনি এত বড় হয়েছেন, এটা কে না জানে। আমার একজন জুনিয়র ছিল, ছেলেটার নাম প্রবীর, আপনার গ্রামেরই ছেলে। ও এখন হাইকোর্টে প্র্যাকটিস করে। তার মুখে আপনার অনেক কথা আমি শুনেছি। আপনি নিশ্চয় শুনেছেন যে আমি আমার বিষয় সম্পত্তির একটা দানপত্র তৈরি করতে চাই। তা এটা তৈরি করতে যেসব কাগজপত্র লাগবে তার জন্য কিছু পরামর্শ দরকার। আপনার প্রচুর সুনাম আমি শুনেছি সৎ মানুষ হিসাবে, আর এই কাজের জন্য একটা সৎ মানুষ আমার দরকার। আর সেই কারণে যে ছেলেটি আমার বিষয় আশয়ের অ্যাডভোকেসি করে তার উপর আমি ভরসা করিনি। আপনি আমাকে সম্মান করেছেন, আমি আপনার সম্মান রাখবো। তো এই কাজটি করতে তো বেশ কিছু সময় লাগবে। হ্যাঁ, তা তো কিছু লাগবেই। আর কাগজপত্র তৈরি করতে গেলে তার আগে আপনার বিষয় আসা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা থাকা দরকার। তাছাড়া আপনি ঠিক কি করতে চান সেটাও আমার জানা দরকার। তা এই ব্যাপারে 2-3 দিনের একটা আতিথেয়তা আমার গ্রহণ করতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই? না না, আপত্তি থাকবে কেন? আমি আমার ফ্যামিলিকে ফোন করে জানিয়ে দেব যে সরকার সাহেবের আতিথেয়তা নিয়েছি, ব্যাস, আর কোনো সমস্যা নেই। নিশানাথ বাবু, এ ব্যাপারে আমি আপনার সাথে রাতের বেলা বিস্তারিত আলাপ করব। আপনি এখন বিশ্রাম করুন। পরিচয় হয়েছে আমার ম্যানেজারের সাথে? জি, সেই তো ঢাকায় গিয়ে আমার সাথে দেখা করে আসলো। উকিল সাহেব যে আসছেন সে খবরটা তুমি আরমানকে দিয়েছো? হ্যাঁ, হয়েছে কি স্যার, আমি ঠিক ছোটবাবু ফোন করে খোঁজ খবর নিচ্ছিলেন, আমি কথায় কথায় বললাম উকিলবাবুর কথা। ওদেরকে খবর দেওয়ার দায়িত্ব তো তোমাকে দেওয়া হয়নি? একদিকে ভালোই হয়েছে, আমি ভাবলাম দানপত্রের কথা শুনে যদি ওরা গ্রামে আসে। তোমাকে আমি বলেছিলাম না তুমি নিজে গিয়ে উকিলবাবুকে স্টেশন থেকে নিয়ে আসবে? ট্রেন লেট ছিল, এদিকে আরতে এসে বসেছিল কুমারহাটার সফেদ ব্যাপারী। সেই জন্য আমি রতন ছেলেটাকে স্টেশনে রেখে আরতে গেলাম। বেশ করেছো। এখন যাও, উকিলবাবুকে তার ঘরটা দেখিয়ে দাও। ওই দোতলার পূর্ব দিকের ঘরটা আমার জন্য খোলা রাখা হয়েছে। আসুন উকিলবাবু। আর শোনো স্যার, ওই রং মিস্ত্রিদের একটু খোঁজ খবর নাও ভালো করে। আমার মনে হচ্ছে ওরা কাজে ফাঁকি দিচ্ছে, তাড়া লাগাও। ছেলেমেয়েরা যে কোনো সময় আসবে, ওরা যেন সব কিছু ফিটফাট দেখতে পায়। জি স্যার, আমি দেখছি। যাও। উকিলবাবু আসুন।
বাবু, এটা আপনার ঘর, নিজের ঘর মনে করে থাকবেন, আর বিশেষ কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। আর হ্যাঁ, ময়না আর মজনু নাম দুটো মনে রাখবেন, ওনার ডাকলেই ওনারা চলে আসবে। আচ্ছা, আসতে কোনো অসুবিধা তো হয়নি? না না, আমার কোনো অসুবিধা হয়নি। চলুন না, বসে কথা বলি। না, এখন আপনি বিশ্রাম নেন, পরে কথা বলবো। আর আপনার সঙ্গে আমার তো কথা বলতেই হবে। আচ্ছা, সরকার সাহেবের সাথে আপনি কতদিন ধরে কাজ করেন? 17 বছর। কিন্তু আপনি দেখলেন তো ব্যবহারটা, অতিথিদের সামনে আমাকে কেমন করে বিব্রত করল, মনে বড় কষ্ট হয় জানেন। ওসব ধরবেন না। আমার যতদূর মনে হয়েছে সরকার সাহেব আসলে সদয় মনের মানুষ। আচ্ছা, তার ছেলেমেয়েরা মানে এইসব ব্যাপারে ওনারা কিছু জানেন না? শুনেছি আলতাফ সরকারের বড় ছেলে আশরাফ সরকারের নাম শুনেছেন নিশ্চয়। খুব বড় ডাক্তার, 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়। ওনারা সবাই শহরে যার যার মনে প্রতিষ্ঠিত, ওনারা কেউ গ্রামে আসতে চায় না। এই জন্য তাদের বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করবে, এটা কোনো কথা হতে পারে না।